সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস ফর রিফর্মের সংস্কার সংলাপে। আজকে আমরা কথা বলবো সংবিধানের সংস্কার এবং ক্ষমতা কাঠামোর যে ভারসাম্য সে বিষয়টি নিয়ে। আমরা জানি সংবিধান সংস্কার কমিশন খুব সম্প্রতি তাদের সংবিধান বিষয়ে তাদের যে সংস্কার যে প্রস্তাবমালা সেটি তারা দিয়েছেন। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে কতখানি সাকসেসফুলি সেটা করতে পারবে সে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জনাব জুনায়েদ সাকি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত আমরা যে সংবিধান সংস্কার কমিশনের যেই রিপোর্টটা আমরা দেখেছি, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট একটি ব্যবস্থার প্রস্তাব হচ্ছে গিয়ে তারা দিয়েছেন, যেখানে আপার চেম্বারে যেটাকে তারা সিনেট বলছেন, সেখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তারা সদস্য নির্বাচন করবেন এবং লোয়ার হাউসে ফার্স্ট পাস দ্য পোস্ট হিসেবে থাকবেন। এই যে আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করার কথা বলা হচ্ছে, এবং যে জিনিসটা খুব পরিষ্কার না যে আপার হাউসের আসলে রেসপন্সিবিলিটি কী থাকবে, আপার হাউস কী ভূমিকা পালন করবে। এখন আপনার কি মনে হয় এই প্রস্তাবটা ক্ষমতার ভারসাম্য আনার ক্ষেত্রে কতখানি বাস্তবসম্মত, এবং আপনার মতে আপার হাউস যদি আমরা করি এবং একটা নির্বাচিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমেই যদি আমরা করি, তার হাতে আসলে আমাদের কী ধরনের দায়িত্ব দেওয়া উচিত, যেটা একদিকে ক্ষমতার ইনস্টেবিলিটিও তৈরি করবে না, আবার চেক অ্যান্ড ব্যালেন্সও নিশ্চিত করবে? সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে সেগুলো তো বিভিন্নভাবে সকলের কাছ থেকে মতামত নিয়েছেন তারা, তারপর তাদের নিজেদের মতামতের ভিত্তিতে যেগুলোকে আলোচনার যোগ্য মনে করেছেন সেইগুলো তারা আসলে প্রস্তাব হিসেবে গ্রহণ করেছেন। এবং এইটা এমন নয় যে এই প্রস্তাব গৃহীত হয়ে যাবে, এটা সকলের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছাতে হবে আমাদের। এখন যে বিষয়টা আপনি প্রথমে তুলেছেন যে ক্ষমতার ভারসাম্য আনা, মানে মূল তর্কটা এটাই ছিল যে 1972 সালের সংবিধানের যে ক্ষমতার কাঠামো, সেই ক্ষমতার কাঠামো মধ্যে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। প্রধানমন্ত্রী যিনি হন না কেন তিনি সমস্ত জবাবদিহিতার ঊর্ধ্বে, এমনকি সংবিধানের ঊর্ধ্বে তার যদি জায়গাটা দেখেন। ফলে এই বাস্তবতা এবং 53 বছর ধরে আমরা সেটাই দেখেছি যে সেটার কি পরিণতি হতে পারে এবং ওটাকে ব্যবহার করে কিভাবে একটা ফ্যাসিস্ট শাসনে পরিণত করা যায়। কাজে ওইখানে ভারসাম্য না আনতে পারলে আমরা আসলে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে পারবো না। জবাবদিহিতা আসলে আসে তখনই যখন ক্ষমতার ভারসাম্য থাকে। ক্ষমতা যখন এককেন্দ্রিক হয়ে ওঠে তখন তার কোনো জবাবদিহিতা থাকে না। ফলে এই জায়গায় আমরা বলার চেষ্টা করেছি যে সংবিধানের দুটো দিক, একটা হচ্ছে তার দর্শনগত দিক, সেইখানে সংবিধান হতে হবে যাতে সে সমস্ত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তিমূলক জায়গায় নিতে পারে। রাষ্ট্র সব মানুষকে, তার সকল নাগরিককে অন্তর্ভুক্ত করছে সমমর্যাদার ভিত্তিতে। এই জায়গাটা আপনার সংবিধানের ফিলসফিক্যাল পার্ট হওয়া উচিত। দ্বিতীয় জায়গা হচ্ছে ক্ষমতা এমনভাবে হবে যে জনগণ ক্ষমতার কেন্দ্র, তার হাতেই জনগণই সার্বভৌম। ফলে এই যে ক্ষমতার কেন্দ্র জনগণ, তার প্রতিনিধিরা তাকে ছাপিয়ে যেতে পারবে না, তার কাছে জবাবদিহিতা করবে, তার মানে তার অধীনস্থ থাকবে। জনগণের অধীনস্থ যদি জনগণের প্রতিনিধিরা থাকতে হয় তাহলে কি ধরনের ব্যবস্থা করা দরকার? সেই ক্ষেত্রে সংসদ, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ, আমরা একই সাথে মিডিয়াকেও মনে করি খুব গুরুত্বপূর্ণ। এইগুলোর যে পরিবর্তনগুলো আনা এই মুহূর্তে জরুরি। অনেকগুলো পরিবর্তন আমরা কথা বলতে পারি, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় রাজনৈতিক বর্তমান যে বিন্যাস আছে, শক্তি ভারসাম্য আছে, তাতে আমরা যেগুলোকে মনে করেছি যেগুলো বাস্তবায়নযোগ্য, তার মধ্যে কতগুলো জায়গা কিন্তু তৈরি হয়েছে। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট একটি। এখন প্রথম প্রশ্ন ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যতটুকু প্রস্তাব যদি আপনি ধরেন যে আছে বর্তমানে, সেখানে আছে একটা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। সেই পার্লামেন্টে নিম্নকক্ষে যারা নির্বাচিত হচ্ছেন তাদের রাজনৈতিক দলের ভোটের পার্সেন্টেজ হিসেবে না, তাদেরই জাস্ট যেভাবে নারী আসনের হয় যে আপনি এখানে 300 আসনের মধ্যে যদি আপনি 200 আসন পান তাহলে আপনি আসলে ওই নারী আসনের ক্ষেত্রেও 3 ভাগের 2 ভাগ পাবেন না। এখানে কিন্তু ভোটের না, আমি বলছি যে এটাই ছিল সাধারণভাবে লোকে ধারণা করেছে। একটা প্রস্তাব আমরা দিয়েছিল যে পার্থক্য আনার ক্ষেত্রে যেহেতু সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিটা নিম্নকক্ষেই মানে প্রস্তাব করা হয়েছিল, তার ফলে অন্ততপক্ষে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক যাওয়া যাবে। অর্থাৎ আপনি নিম্নকক্ষে নির্বাচিত হচ্ছেন সিট অনুযায়ী, কিন্তু মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ কক্ষে একটা আপনার প্রতিনিধিত্ব হবে। সেটা হলে অন্তত একটা পার্থক্য আনবে এবং অধিকতর রিপ্রেজেন্টেশন আসবে।
এটা গেল 1 নম্বর জিনিস, যে হুম। গুরুত্বপূর্ণ জায়গা। হুম। তাতে নিম্নকক্ষের সিটের যে বিন্যাস, উচ্চকক্ষে সে কিন্তু একই রকম থাকছে না, ওখানে হুম। ভোটের ভিত্তিতে বিন্যাসটা হচ্ছে। হুম। উচ্চকক্ষে একটা হচ্ছে যে প্রত্যেকটি বিল হুম। আলোচনার জায়গায় যেতে হবে। হুম। এখন সেই আলোচনার জায়গায় গিয়ে শেষ পর্যন্ত মানে হুম। উচ্চকক্ষ কি কোনো বিল আটকে দিতে পারবে কিনা, হুম। এই প্রশ্নে এখনো পর্যন্ত কোনো ঐক্যমত্য জায়গা আসেনি। রাইট। এবং এই ক্ষমতার পার্থক্যের জায়গা, বিন্যাসের জায়গাটাতে হুম। রাজনৈতিক দলগুলো আলোচনা করবে হুম। নিশ্চিতভাবেই। সাকিব ভাই, এই আমি যদি একটু প্রক্রিয়ায় জিজ্ঞেস করি, এক্ষেত্রে আপনার দলের অবস্থানটা কি? যে এই যে আমরা মনে করেছি আমরা ডিটেইল করব অন্যদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, কিন্তু আমরা সাধারণভাবে এটা আমাদের দাবিতে রেখেছি যে হুম। আমরা দুই কক্ষের মধ্যে একটা ন্যূনতম ক্ষমতার ভারসাম্য চাই। বাট সেক্ষেত্রে যে সমস্যাটার কথা বলা হয় যে যে গভর্নমেন্ট সরকার ডিসফাংশনাল হয়ে যেতে পারে, সেটার সেই ক্ষেত্রে মানে ওইটাই আমাদের মূল বিবেচনার বিষয়। ফাইন আচ্ছা। লাইনটা ওইখানেই, আচ্ছা। যে সরকার যাতে ডিসফাংশনাল না হয়ে যায় হুম। সেটা একদিকে বিবেচনায় রেখে হুম। কিভাবে ক্ষমতার ভারসাম্যটাকে বিবেচনা করা যায়। এটার কোনো আইডিয়া কি আপনাদের আছে? আইডিয়া কারণ নিয়ে নানানভাবে এখন আমরা চিন্তা করছি। হুম। আসলে প্র্যাকটিক্যালি এই আলোচনাটা যখন শুরু হবে হুম। তখন আরো লিখিত প্রস্তাবনাটা দেয়া যাবে। আচ্ছা, মানে একটা প্রস্তাব যেটা অনেক সময় শোনা যায় যে যদি আমরা ক্ষমতার এই ভাগটা এভাবে করি, নরমাল যেই বিলগুলো সেগুলো লোয়ার হাউস, মানে যদি ২ হাউস একমত না হয় তাহলে লোয়ার হাউসের ডিসিশনই ফাইনাল। কিন্তু যেই হ্যাঁ, মানে যেমন বিলগুলো কনস্টিটিউশনাল একটা চেঞ্জেস, তো কনস্টিটিউশন চেঞ্জ, আরেকটা হচ্ছে আপনি তারপরে এমন ফান্ডামেন্টাল কতগুলো রাইট, রাইট, পলিসি, রাইট, হ্যাঁ। ফান্ডামেন্টাল পলিসি চেঞ্জের ক্ষেত্রে হুম। দুই কক্ষ হুম। তার মধ্যে ঐক্যমত্য হওয়া, হুম। এইটার জায়গাটাতে আমাদের মূল ঝোঁকটা আচ্ছা, আছে। এটা তো আছে। সেটা আমরা আরো সুনির্দিষ্ট করে হুম। জায়গাগুলো চিহ্নিত করব। এ যে ব্যাপারে কি অন্য কোন কোন রাজনৈতিক দলগুলোর সাথে কথা হচ্ছে বা তাদের কোনো ইস্যু কি আলোচনা আপনার? হচ্ছে। এখন পর্যন্ত ঐক্যমত্য ওইটুকুই, যে দুই কক্ষ, কিন্তু আচ্ছা। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটা যখনই আনা হয় হ্যাঁ। তখনই কিন্তু এই ডিসফাংশনালিটির কথাটা আসে। আচ্ছা। তখন বলা হয় যে এগুলো আমরা পরে আর আলোচনা করব, আচ্ছা। যার ফলে আলোচনাটা ঠিকমতো এখনো তোলা যায়নি। রাইট। তবে আমার মনে হয় সরকার যেটা ফ্যাসিলিটেট করতে যাচ্ছে, হুম। যে বিভিন্ন হুম। স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা, হুম। ওইখানে এটা আরো বেশি সুনির্দিষ্ট করে প্রস্তাবটা উত্থাপন করা যাবে। এবং তখন আমরা হুম। সুনির্দিষ্টভাবে বলবো এই প্রশ্নে হুম। যদি কোনো চেঞ্জেস আনতে হয় তাহলে আচ্ছা। উভয় কক্ষের মানে অনুমোদন এটা তো লাগবে। গেল লেজিসলেটিভ রোলটা। আমরা তো উচ্চ কক্ষের অনেক ক্ষেত্রে ওভারসাইট রোলও একটা দেখি, জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে। আমরা এখন যেটা দেখি যে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে লোয়ার হাউস সেটা করার চেষ্টা করে। আপনার কি মনে হয় যে যদি আমরা আপার হাউস করি, সিনেট যেটা বলা হচ্ছে বা উচ্চকক্ষ যেটাই বলি না কেন, তার কি ওভারসাইট রোলও আপনি দেখেন বা সে ধরনের অনেক রোলও জায়গায় থাকবে, আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। দেখুন, হুম। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনার ক্ষেত্রে হুম। দুটো দিক সবসময় এসছে। একটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন, হুম। যেটা আমরা এখন বলছি যে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার লাগবে। হুম। মানে দলীয় সরকার Right. নির্বাচনে এখন পর্যন্ত কোনো আস্থার জায়গা বাংলাদেশে তৈরি হয়নি। হুম। যতই এই ক্ষমতা কাঠামো বদল ঘটান, হুম। হুম। রাতারাতি কিন্তু সবকিছু বদলে যাবে না। হুম। যার ফলে ওইটাও যে একটা চর্চায় পরিণত হতে হলে কয়েকটা নির্বাচন আপনার নিশ্চিত হতে হবে যে এটা সুষ্ঠুভাবে হচ্ছে, গ্রহণযোগ্যভাবে হচ্ছে। তো এটা একটা রোলের জায়গায় থাকতে পারে। ওভারসাইট করার জায়গাতে হুম। অনেকগুলো প্রসঙ্গ, যেটা আমরা আগেই বললাম, যে ধরুন নীতি নির্ধারণী প্রশ্নে যেমন রাষ্ট্রের পরিচালনা নীতির মূল Right. নীতির প্রশ্ন থাকে, হুম। তেমনি মানুষের জীবনযাপনের যে মৌলিক কতগুলো প্রশ্ন আছে, হুম। সেখানে যাতে উচ্চকক্ষ ওভারসাইট করতে পারে হুম। সেই দিকটাকেও দেখা দরকার। হুম। হুম। আমার মনে হয় যে দ্বিকক্ষ একটা প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট করলেই ক্ষমতার সব ভারসাম্য না, হয়ে হ্যাঁ। যাবে তা না। বাংলাদেশে কিন্তু দেখবেন যে নির্বাচন কেন্দ্রিক সংকটটা আরো একটা গুরুত্বপূর্ণ সংকট। হুম। একটা সুষ্ঠু নির্বাচনই 53 বছরে হুম, এনশিওর হুম, করা হুম, যায়নি। হুম। তাহলে আপনি আর কি কোথায় যাবেন? হ্যাঁ। তো মানে এইখানে আমাদের মনে হয় যে ইনস্টিটিউশনগুলো শক্তিশালী করার ক্ষেত্রে হুম। সরকার তো একটা নির্বাহী বিভাগ। হুম। আমরা যে সাংবিধানিক মানে প্রতিষ্ঠান, কাঠামোগুলো হ্যাঁ। করি, তার মধ্যে সংসদ একটা সাংবিধানিক কাঠামো, বিচার হ্যাঁ। বিভাগ একটা সাংবিধানিক কাঠামো, হ্যাঁ। এর বাইরেও কিন্তু অসংখ্য সাংবিধানিক কাঠামো আছে। হ্যাঁ। নির্বাচন কমিশন নিজে একটা সাংবিধানিক, ইনস্টিটিউশনস একটা অফ অ্যাকাউন্টেবিলিটি institution। আছে বেশ কয়েকটা। তেমনি অনেকগুলো সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানও হুম। আছে। তার মধ্যে আপনি ধরুন এখন নির্বাচন কমিশন, ন্যায়পাল। হুম। ন্যায়পাল আমরা কনস্টিটিউশনে একদিন ছিল 76 কিন্তু বা কোনো 77, করা হ্যাঁ, হয়নি। হ্যাঁ। তারপরে এই যে দুর্নীতি দমন কমিশন, তারপর অডিটর জেনারেল, মানে হ্যাঁ। যারা মহা হিসাব রক্ষক এখানে তো করবে। কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন তো একটা প্রপোজাল বোধহয় দিয়েছে যে অফিস অফ দ্য কন্ট্রোলার অডিটর জেনারেল, তারপরে হচ্ছে হ্যাঁ, অ্যান্টি আমরা এই কারাপশন প্রপোজাল কমিশন। করেছি যে সাংবিধানিক হ্যাঁ। কমিটিগুলো যদি দলীয় সরকারি ইয়ে করে, হুম। হুম। নিয়োগ দেয়, হুম। তাহলে আমরা তার পরিণতি কি হয় দেখেছি। হুম। ধরেন মহা হিসাব রক্ষক, এই যে হুম। বাংলাদেশে এত ভয়ঙ্কর $238 বিলিয়ন লুটপাটের অভিযোগ করা হচ্ছে, শ্বেতপত্র কমিটি যেটা বলল, হুম। সেটা কি কোনো খরচের ক্ষেত্রে প্রশ্ন তুলেছে তারা? হুম।
প্রশ্ন আসলে আমরা শুনিনি, এটা কোনো Right. মিডিয়াতে আমরা দেখিনি। হুম। তার মানে হচ্ছে এই অফিস সম্পূর্ণ অনুগতভাবে এর ইন্ডিপেন্ডেন্স লুটপাটটা ফাংশনিং কে আমরা করেছে? এনশিওর করতে পারি না। এখন আপনি যদি ওইখানে নিয়োগের অথরিটি বদলে দেন, হুম। যে না সরকারি দল, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে হুম। আপনি একটা কমিশন এই নিয়োগটা দিচ্ছে, সেটা রাষ্ট্রপতির নামে নিয়োগ হুম, হবে, হুম, কিন্তু রাষ্ট্রপতির নামে হওয়াটা তো একটা আনুষ্ঠানিকতা। বুঝতে পেরেছি। বাস্তবত নিয়োগের অথরিটি যেটা এখন প্রধানমন্ত্রী দেয়, হুম। সেখানে যদি সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিত্বের সমন্বয় দেওয়া হয়, হুম। তাহলে ওই নিয়োগপ্রাপ্ত ব্যক্তির হুম। কোনো বিশেষ দলের প্রতি অনুগত থাকার বাধ্যবাধকতা, মানে অব্লিগেশনটা থাকে না। এক, Right. দুই হচ্ছে জনগণের দিক থেকে তখন তার সমর্থনটা থাকে এবং তার হুম। পক্ষে ইন্ডিপেন্ডেন্ট ফাংশন করার একটা সুযোগ সুযোগ সৃষ্টি হয়। তৈরি হয়। এখন তখন দেখা যাবে যে সরকার কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দ্বারা এক হুম। ধরনের, আপনি যাকে বলে যে মাঝে মাঝেই একটা হুম। ক্রিটিক্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। হুম। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব রক্ষক, মানবাধিকার কমিশন, হুম। তারপরে আপনার তথ্য কি বলে অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন ইভেন কমিশন। নির্বাচন কমিশন, হ্যাঁ। এগুলো যদি তখন এই জায়গায় থাকে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে হ্যাঁ। করি। আরেকটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে হুম। পার্টির অভ্যন্তরের গণতন্ত্রের জন্য হুম। আপনি রাষ্ট্রের কি ধরনের পরিবর্তন করছে। এখন হুম। পার্টির অভ্যন্তরের গণতন্ত্র না থাকলে গণতন্ত্র কিভাবে এনশিওর হবে, এই প্রশ্নটা তোলা হয়। হুম। ন্যায্যতাও আছে। কিন্তু এই দায়িত্ব কি কিন্তু- রাষ্ট্রের নেওয়া উচিত? রাষ্ট্র কি না, আমি এটা বলি যে হ্যাঁ। যেমন ধরেন আমি আপনার পার্টি সম্পর্কে বললাম যে আপনার হ্যাঁ। পার্টিতে গণতন্ত্র নেই। হুম। এখন আপনার পার্টি যদি আপনাকেই সারা জীবন প্রধান রাখতে চায়, হুম। তো সেটা আমার বলার কি বলার আছে, কি তাই আছে? না? হ্যাঁ। ফলে বাস্তবত এটা এমন একটা জায়গা দরকার যে ইনার পার্টি ডেমোক্রেসি, অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য রাষ্ট্রের এমন কতগুলো হুম। পরিচালনা নীতি থাকা দরকার যেটার ইম্প্যাক্টে হুম। ওইটা করতে তারা বাধ্য হয়। যেমন ধরুন ৭০ অনুচ্ছেদ যদি আপনি সংস্কার করেন, যদি অনাস্থা ভোট এবং বাজেট সহ এটা বাদে এটার বাদে বাকিগুলোর জন্য নীতিগুলোতে করা হয়। করেন, হ্যাঁ। প্রত্যেকটা নীতিতে মানে নিজের দলের হুম। সমর্থন পেতেও কিন্তু, তার এমপিদের সমর্থন পেতেও কিন্তু আপনার নিজের দলের ভেতরে বার্গেইন আলোচনাটা করতে বাড়াতে হবে, হবে, নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করতে হবে। ওই জায়গাটায় একটা বাড়ে। আবার ধরুন প্রাইমারির ব্যবস্থা যদি করা হয়, হ্যাঁ। মনোনয়ন প্রক্রিয়াটি হুম। একটা প্রাইমারির মধ্য দিয়ে যাবে। হুম। সেখানেও নানান সমস্যা তৈরি হবে, নানাভাবে দলবাজি, কিন্তু আচ্ছা। তারপরেও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে পারে। ফলে হুম। রাষ্ট্রের এমন কতগুলো নিয়ম, মানে চর্চার জায়গা থাকতে পারে যেটা হুম। অভ্যন্তরীণ গণতন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা। সাকিব ভাই, একটা জিনিস যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথা একটা বলা হচ্ছে। এখন আমাদের কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন আপনার হচ্ছে কি একটা নির্বাচনের কথা বলেছে। ইলেকটোরাল কলেজ সিস্টেমে রাষ্ট্রপতি নির্বাচনের একটা প্রক্রিয়ার কথা তারা বলেছেন। এখন আমরা যদি উচ্চকক্ষই তৈরি করি, যে উচ্চকক্ষের হাতে আপনি ওভারসাইট এবং লেজিসলেটিভ রোলটা আপনি দিচ্ছেন, এবং আপনি যেটা বললেন যে আমরা ইনস্টিটিউশন অফ অ্যাকাউন্টেবিলিটি যেগুলো আছে বা কনস্টিটিউশনাল বডি, সেটার অ্যাপয়েন্টমেন্টের জায়গাটারও আমি দিচ্ছি, তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রথমত কোনো দরকার আছে কিনা, নাম্বার ১। নাম্বার ২, যদি দরকার না থাকে তাহলে এই ইলেকটোরাল কলেজ সিস্টেম ইন্ট্রোডিউস করার কোনো দরকার আছে কিনা। আর যদি হচ্ছে কি আপনি মনে করেন যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো উচিত, তাহলে সে জায়গাটা কোথায় হবে এবং সেটা কোনো বিপর্যয়, নতুন একটা বিপর্যয় তৈরি করবে কিনা, যে একাধিক পাওয়ার সেন্টার তৈরি হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট অনেক বেড়ে যাবে। সেটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা কিন্তু মানে যদি একটা কার্যকর সরকার না গড়ে তুলতে পারি, তাহলে তো সেটাও আমাদের জন্য মানে খুব কাজের দিবে না। হুম। ফলে আমরা চাচ্ছি জবাবদিহিতা হুম। এবং কার্যকর সরকার, রাইট। দুটোই। হ্যাঁ। কার্যকর সরকারের জবাবদিহিতা আমরা চাই, হ্যাঁ। কিন্তু জবাবদিহিতার কাঠামো করতে গিয়ে আমরা ক্ষমতার ভারসাম্য যদি আবার এমনভাবে তৈরি করি যে কোনো একটা বডি কাজই করতে পারছে না, হ্যাঁ। তাহলে নিশ্চয়ই সেটা একটা অসুবিধাজনক জায়গা হবে। ফলে রাষ্ট্রপতি আসলে রাষ্ট্রের প্রতীক হিসেবে কাজ করছেন, হুম। এবং সেইখানে তার সুনির্দিষ্ট যে নিজস্ব জায়গা, প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট করা থেকে শুরু করে, যদি সংসদীয় কাঠামো থাকে, বিচার বিভাগের প্রশ্নটাকে রাষ্ট্রপতি রাখবে, সেনাবাহিনীর প্রশ্নে রাষ্ট্রপতির জায়গা কি আচ্ছা। থাকবে, এইগুলো প্রশ্নগুলো একটু আরো ব্যাপক আলাপ আলোচনার প্রয়োজন আছে। বাট এমন আমাদের ওটা খেয়াল রাখতে কিন্তু হবে যেন আমাদের আমরা খেয়াল রাখা দরকার যে হ্যাঁ। আমরা যেহেতু দুটো কক্ষ তৈরি করতে যাচ্ছি, প্রায় এটা নিয়ে একটা ঐকমত্য আছে। ঐকমত্য সব মহলেই আছে ইতিমধ্যে। কাজেই আমাদের এই দুটো কক্ষকে অধিকতর হুম। সক্রিয় করা দরকার, হুম। যাতে করে পিপলস রিপ্রেজেন্টেশনের যে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, মানে পলিটিক্স তো আলটিমেটলি নীতিগত জায়গাটা ঠিক Right. করে, ফলে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনটা যেহেতু এই দুই কক্ষের মধ্যে হচ্ছে, হুম। তারাই যাতে শেষ পর্যন্ত আচ্ছা। এখন তাহলে নিয়ন্তা থাকে। এখন ধরা যাক আমরা এইটাতে ঐকমত্য পৌঁছাবো কি পৌঁছাবো না সেটা তো আমরা দেখবো। তো ধরেন এই প্রপোজালগুলো থাকলো, এটার তো বাস্তবায়ন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন এখানে তো বিভিন্ন ধরনের বক্তব্য আছে। একটা বক্তব্য হচ্ছে যে নির্বাচন হোক, নির্বাচন পরে যে দল ক্ষমতায় আসবে তারা কনস্টিটিউশনের পরিবর্তন আসবে।
একটা হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে করা, একটা হচ্ছে রেফারেন্ডাম করে করা, একটা হচ্ছে একটা গণপরিষদ অ্যাসেম্বলি করে করা, তারপরে সেই অ্যাসেম্বলি গভর্নিংয়ের দায়িত্ব নেবে। এই যে আমরা বিভিন্ন প্রক্রিয়াগুলোর মধ্যে কথা বলছি, এর পেছনে তো একটা বড় কারণ হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলোকে ট্রাস্ট করার একটা প্রশ্ন আছে যে তারা যারা ক্ষমতায় আসবেন তারা এটাকে বাস্তবায়ন করবেন কিনা। এই বাস্তবতায় দাঁড়িয়ে এই যে ভিন্ন ভিন্ন যে প্রপোজালগুলো আছে, কোনটা আপনার কাছে মনে হয় যে আমাদের অ্যাটলিস্ট কিছুটা হলেও নিশ্চয়তা দেয় যে এই আলাপ আলোচনাগুলো শুধু আলাপ আলোচনাতেই থাকবে না, আমরা কনস্টিটিউশনে তার একটা রিফ্লেকশন দেখব? আচ্ছা, দুটো জিনিস। এক নম্বর হচ্ছে প্রথমত আমাদের এই সরকারের ফ্যাসিলিটেশনের মধ্য দিয়ে হুম। আমরা যে ন্যূনতম ঐক্যমত্য হবে হুম। কোন কোন সাংবিধানিক পরিবর্তনগুলো বিষয়ে সবাই একমত, হুম। সেটা কিন্তু একটা কমন ন্যাশনাল চার্টার। আচ্ছা। শুধু সংবিধানের প্রশ্নে না, অন্যান্য প্রশ্নেও যে যে সমস্ত সংস্কার বিষয়ে সকলে ঐক্যমত্য হচ্ছেন, হুম। এটা একটা ন্যাশনাল চার্টার হিসেবে ডিক্লারেশন এবং একটা চুক্তি হওয়া দরকার। এবং এইখানেও আমাদের প্রস্তাব হচ্ছে যে একটা সময়গত বাধ্যবাধকতা দরকার, যে পরবর্তী পার্লামেন্টে হুম। যেগুলো আগেই সংস্কার হয়ে যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে, সেটা তো হয়েই যাচ্ছে, হুম। যেগুলো বিষয়ে পার্লামেন্টের র্যাটিফিকেশন খুব এসেনশিয়াল, হুম। সেই সব ক্ষেত্রে আপনার একটা দেওয়া দরকার যে পরবর্তী এত সময়ের মধ্যে, ধরুন হুম। 6 মাসের মধ্যে হুম। আমাদেরকে এই জায়গাটা করতে হবে। হুম। সো সংসদ পরবর্তী 6 মাসের মধ্যে সংবিধান সংস্কার সহ এই কাজটা সম্পন্ন করবে। হুম। এই বিষয়ক একটা হচ্ছে যে প্রথমত ঐক্যমত্যের চুক্তি কোন কোন বিষয়ে আমরা একমত হলাম, 2 হচ্ছে এটা কিভাবে বাস্তবায়ন হবে সেটার হুম। জায়গায়। এই যে আপনি বললেন যে আমরা ঐক্যমত্যে পৌঁছালাম, চার্টারই করলাম, কিন্তু আমাদের তো 3 জোটের রূপরেখা থেকে অতীতের অভিজ্ঞতা যেটা বলে চার্টার 3 জোটের রূপরেখার কিন্তু ওইরকম কোনো বাট এটারই বা এনফোর্সেবিলিটিটা কোথায় থাকবে? এনফোর্সেবিলিটিটা হচ্ছে এইটাকে ওই যে বললাম যে এটা একটা জাতীয় অঙ্গীকার, যেটা এই সরকারের মানে কি বলে যে তারা তো ফ্যাসিলিটেট করছেন, হ্যাঁ। তারা তাদের ফ্যাসিলিটেশনের মধ্যে হুম। এই সমস্ত পক্ষ যারা আলোচনা করে ন্যূনতম এই হুম। ঐক্যমত্য হচ্ছেন, হুম। সেই ঐক্যমত্য এবং কত সময়ের মধ্যে এটা বাস্তবায়িত হবে, হুম। এই দুটো জিনিস হুম। এটা একটা জাতীয় ঘোষণা আকারে আসবে। কাজে সেখান থেকে সরে গেলে আসলে এটা আচ্ছা। খুবই রাজনৈতিক দিক থেকে এটা খুব মানে কাজ হবে না। মানে জনগণকে এখন আর এতটা নিষ্ক্রিয় ভাবার কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ এখন সংস্কার এবং মানে আপনি পরিবর্তনের সেটা জন্য যে জনগণের প্রস্তুতি উপরে হচ্ছেন, ছেড়ে দিতে না যাচ্ছেন। জনগণের জায়গা থেকে না, আইনগত বাধ্যবাধকতার প্রশ্নে আমাদের প্রস্তাব আছে। আচ্ছা। কিন্তু আমি নিশ্চিত নই হুম। যে আইনগত মানে হুম। একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করার ক্ষেত্রে মানে আচ্ছা। সকল পক্ষ রাজি হবে কিনা। আমরা আমাদের প্রস্তাব দেব। আচ্ছা। এটা আমি পরিষ্কার বলেন যে আচ্ছা। আমরা আমাদের প্রস্তাব দেব যে একটা হুম। লিগ্যাল ফ্রেমওয়ার্কও থাকা দরকার। হুম। কিন্তু যদি মানে হুম। সকল পক্ষ একমত নাও হয়, হুম। কিন্তু এইটুকু ন্যূনতম জায়গা হুম। আসা যে এটা হুম। মানে অন্তর্বর্তী সরকার হুম। ন্যূনতম ঐক্য জায়গাগুলো এবং হুম। মানে এটা সময়সীমা যে প্রথম সংসদের হুম। কতদিনের মধ্যে এটা বাস্তবায়ন হবে, এই দুই প্রশ্নে এটা এমনভাবে একটা জাতীয় অঙ্গীকারের জায়গায় নিয়ে যাবে যেটা থেকে সরে আসা যে কোনো রাজনৈতিক দলের জন্য ভীষণ রকম ঝুঁকি করা হবে। আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে কোনো সংশোধনী আনলে পার্লামেন্টে 2/3 মেজরিটি দিয়ে আপনি একটা সংবিধান সংশোধন করলেন, পরবর্তীতে কিন্তু আদালতের দায়িত্ব এটা হচ্ছে যে এটা সঙ্গতিপূর্ণ হলো কিনা সেটা পরীক্ষা করা। এখন আদালত যদি বলে যে এটা হয়নি ঠিক মতো, তাহলে কিন্তু এটা বাতিল হয়ে যাওয়ার জায়গায় যায়। তো এইভাবেই কিন্তু ত্রয়োদশ বাতিল হয়ে গেল, পঞ্চদশ আসলো, পঞ্চদশ এখন আংশিকভাবে বাতিল হয়ে গেছে। এখন আমরা ধরুন অষ্টাদশ সংশোধনী করলাম, এই সব সংস্কার একটা অষ্টাদশ সংশোধনী হিসেবে গ্রহণ করা হলো। সেইটা যদি পরবর্তীতে কোনো আদালত বলে যে এটা সঙ্গতিপূর্ণ হয়নি, সেই জায়গাটা এখন আদালতের হাতে রাখার কোনো সুযোগ নেই। কারণ এটা এখন একটা পিপলস উইলের ব্যাপারে দাঁড়িয়েছে যে সংবিধান সংস্কার করতে হবে। অন্যদিকে একটা গণপরিষদ করে সংসদ আমাদের সংবিধান সংস্কার করতে গেলে সাধারণভাবে ধারণা হয় যে সংবিধানকে স্থগিত করতে হবে। এখন বিদ্যমান সংবিধানটা স্থগিত করার ব্যাপারে যে আপনার যে আবার ঐক্যমত্য, সেই জায়গায় কিন্তু তৈরি হয়নি। মানে মেজর স্টেক হোল্ডারদের মধ্যে আমরা দেখেছি যে এই বিষয়ে নানান রকম দ্বিমত আছে। কাজেই সংবিধান সংস্কার সভার নির্বাচন, রিফর্ম অ্যাসেম্বলির কথা আমরা বলছি। আমরা রিফর্ম অ্যাসেম্বলির কথা বলছি এই কারণে যে তাতে সংবিধানটাকে স্থগিত করতে হচ্ছে না, কিন্তু সংবিধানের যে সংস্কারগুলোর বিষয়ে আমরা ঐক্যমত্য হচ্ছি এটা পিপলসের উইল আকারে, জনগণের অভিপ্রায় আকারে এটা এই সংসদে হচ্ছে বলে আদালতের দায়িত্ব হবে জনগণের অভিপ্রায় প্রকাশ হিসেবে রিফর্ম কনস্টিটিউশনটা সুরক্ষা দেওয়া, তাকে প্রশ্নবিদ্ধ করা না। সেই জায়গা থেকে আমাদের এটা টেকসই হবে এবং আবার আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমত্যের জায়গায়, ডেমোক্রেটিক জায়গাতে আপনার সমস্যা হচ্ছে। সাকিব ভাই, শেষ প্রশ্ন তাহলে, এই যে আমরা এসে করছি ভবিষ্যতে এই যে প্রস্তাবগুলো, এগুলোর সম্পর্কে আপনি কতখানি আশাবাদী? রাজনৈতিক দলগুলো কি আপনার মনে হয়, কারণ এখন তো আমরা বিভিন্ন
মতানৈক্য দেখতে পাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেরই ইন্টারেস্টও আলাদা থাকবে, এটা খুব স্বাভাবিক। একটা কমন গ্রাউন্ডে কি আমরা পৌঁছাতে পারবো মনে হচ্ছে আপনার? একটা পরিবর্তিত বাংলাদেশ, হুম। মানে সব অর্থে শাসন হুম, ব্যবস্থা, আইন হুম। এবং বাংলাদেশের ভবিষ্যৎ হুম। যা এখন আমাদের দুয়ার খুলে যাচ্ছে, আমরা হুম। গ্লোবাল সাউথের একটা পুরো দক্ষিণ বিশ্বের একটা অন্যতম নেতৃস্থানীয় দেশ হতে পারি। আমাদের দেশ মানে মাল্টি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে পারে, হুম। হ্যাঁ। এবং সেটার জন্য যদি আমরা আমাদের হুম। রাজনৈতিক বন্দোবস্ত এবং আইন কানুনকে সে অনুযায়ী দাঁড় করাই, আমাদের জনগোষ্ঠীকে আমরা যদি প্রস্তুত করি, হুম। তাহলে এটা একেবারেই দ্রুততম সময়ের মধ্যে সম্ভব। আচ্ছা। আচ্ছা, এইরকম একটা সম্ভাবনাকে যদি সামনে রেখে হুম। মানে সংস্কারটাকে যদি আমরা প্রাধান্য দেই এবং হুম। তার অধীনে বাকি ক্ষমতার দ্বন্দ্বটাকে বিবেচনা করি, হুম। তাহলে আমরা এই পদগুলোর বিষয়ে একমত হতে পারবো। ওকে। কিন্তু যদি ক্ষমতার দ্বন্দ্ব হুম। এবং ওটা যদি নানা সামনে চলে দেশি আসে, বিদেশি হ্যাঁ। পক্ষ হ্যাঁ। যদি ক্ষমতার দ্বন্দ্বটাকেই প্রধান করে তুলে, হ্যাঁ। তাহলে কিন্তু সংস্কার নানাভাবেই সাইডলাইন হয়ে যেতে পারে। এবং আচ্ছা। সংস্কারের লক্ষ্য অনুযায়ী যে রণকৌশল বলেন কিংবা যে ধরনের কর্মকৌশল বলেন, সেইটা তখন গুরুত্বহীন হয়ে পড়বে। ওকে। ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতাই কর্মকৌশলী প্রধান হয়ে উঠবে। ওকে। তো আমরা যেটা জনগণের কাছে আহ্বান জানিয়েছি যে হ্যাঁ। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, হুম। তাহলে সংস্কার এবং তদনুযায়ী ক্ষমতা, হুম। এইভাবে কর্মকৌশলটা নির্ধারিত হবে জনগণের ঐক্যের শক্তির ভিত্তিতে। ওকে। যেভাবে জনগণের ঐক্যের শক্তির ভিত্তিতে যে বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে হুম। ১৬০০-র উপরে আমাদের ছাত্র শ্রমিক তরুণরা যেভাবে প্রাণ দিয়েছেন, ৩০,০০০-এর বেশি আহত হয়েছেন, কয়েক হাজার তাদের চোখ হারিয়েছেন, এই বিশাল আত্মত্যাগের মধ্য দিয়ে, এবং রাইট। ১৫ বছরে গুম খুন কত এবং মানুষ হারিয়েছেন, সেটাকে মামলা মাথায় হামলার রেখে, শিকার হ্যাঁ। হয়েছেন, এই সমস্ত কিছু আত্মত্যাগ হ্যাঁ। আমাদেরকে ওই জায়গায় নিয়ে যাবে। ওকে, অনেক ধন্যবাদ সাকিব ভাই। এবং আমরাও সেই আশাটাই রাখছি যে এই যে আমরা যে ত্যাগ তিতিক্ষা যে সংগ্রামের মধ্য দিয়ে আমরা গেছি, সেটাকে মাথায় রেখে সেটার যে অ্যাসপিরেশন বা যে উদ্দেশ্যটা ছিল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একসাথে কাজ করতে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আবার সবাইকে সালাম জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।